আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং আমার কথা অনলাইন হেলথ টিভির যৌথ আয়োজন এভার কেয়ার স্বাস্থ্যসঙ্গী অনলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি থাকবো সঞ্চালনায় নাতাশা রাত্রি, এবং আজকে যেহেতু ওয়ার্ল্ড স্ট্রোক ডে, সেহেতু আজকের আলোচনার বিষয় থাকবে এটি। আজকে আমাদের এই স্টুডিওতে দেশের অন্যতম বিখ্যাত স্বনামধন্য ডাক্তাররা উপস্থিত রয়েছেন। এটি আজকে আমাদের জন্য একটি চমক। আমরা বরাবর আসলে একজন ডক্টরকে নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন 3 জন ডক্টর। আশা করছি আরেকজন ডক্টরও ইতিমধ্যে যুক্ত হয়ে যাবেন। আমি একটু সবাইকে অনলাইন স্টুডিওতে স্বাগত জানাতে চাচ্ছি। প্রথমেই ডক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম খান স্যারকে একটু অনলাইন স্টুডিওতে স্বাগত জানাতে চাই। আমাদের মধ্যে যারা যুক্ত রয়েছেন, ধন্যবাদ স্যার। যারা যুক্ত রয়েছেন সকলেই আমাদের এভার কেয়ার হসপিটালে চট্টগ্রাম বিভাগে কর্মরত রয়েছেন। ডাক্তার মোহাম্মদ আনিসুল ইসলাম খান, সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর নিউরোলজি ডিপার্টমেন্ট, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডাক্তার হামিদুল হক, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি ডিপার্টমেন্ট। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন স্যার। উনিও আমাদের কনসালটেন্ট অফ নিউরোলজি ডিপার্টমেন্ট, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম। স্বাগত আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, আমরা তার অপেক্ষা করব এবং তার মধ্যে আমরা আলোচনায় চলে যাব। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। যেহেতু আমি ইতিমধ্যে বলে দিয়েছি আজকে হচ্ছে ওয়ার্ল্ড স্ট্রোক ডে 2022, তাই আমি প্রথম প্রশ্নটাই এটা নিয়ে করতে চাই। প্রথম প্রশ্নটা আমি ডাক্তার হামিদুল হক স্যারের কাছে রাখতে চাই। ওয়ার্ল্ড স্ট্রোক ডে যে প্রতিপাদ্য, সেটা বলতে আসলে কি বোঝায়, সেটা সম্পর্কে আপনার কাছে শুনবো। আপনাকে ধন্যবাদ। আমাদের স্টুডিওর যত দর্শক এবং স্টুডিওর বাইরে যারা দর্শক, তাদের সবাইকে শুভেচ্ছা। আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে, আমাদের সবার একসাথে এটা সেলিব্রেট করা উচিত। এই জন্য যে স্ট্রোক আমাদের একটা সবচেয়ে বড় একটা মৃত্যু এবং পঙ্গুত্বের কারণ। ওয়ার্ল্ড স্ট্রোক ডে এবারের যে থিম প্রতিপাদ্য যেটা, সেটা হচ্ছে টাইম সেভস লাইফ। এটার মানে হচ্ছে যে অফকোর্স বাংলা করলে সময় জীবন বাঁচায়। সময় জীবন বাঁচায় বলতে স্ট্রোক এমন একটা ওষুধ যেখানে স্ট্রোকের শুরুতেই যে সময়টুকু সেটা খুবই মূল্যবান। সেটা সারা জীবনের জন্য একটা, আমি বলতে পারি একটা ইনভেস্টমেন্ট বলবো আমি। ইন দ্যাট সেন্স, আপনি যদি সময় মতো 4.5 ঘন্টার মধ্যে একটা স্ট্রোক সেন্টারে আপনার রোগীকে নিয়ে যেতে পারেন, তাহলে সে স্ট্রোকের যে আধুনিক চিকিৎসা সেটা পেতে পারে। এইটার সামনে রেখেই আমাদের ওয়ার্ল্ড স্ট্রোক ডে যে থিম, সেটা হচ্ছে টাইম সেভস লাইফ। আপনি আধুনিক যে চিকিৎসা বলতে যে থ্রম্বোলাইসিস চিকিৎসা, আবার আরো অতি আধুনিক যে চিকিৎসা থ্রম্বেক্টমি, যেটা ক্লট রিট্রেকশন আমরা বলি, এই চিকিৎসাগুলো ওই মানে যখন সময়টা হচ্ছে 4.5 ঘন্টা থেকে 6 ঘন্টা, এর মধ্যে যদি আসা যায় তাহলে সেগুলো সেই চিকিৎসাটা পাওয়া সম্ভব। তো আমি সবাইকে বলবো যে আপনারা স্ট্রোকটাকে যখনই দেখবেন কারো স্ট্রোক এর সিমটমস হচ্ছে, তাকে খুব দ্রুত কাছের একটা হাসপাতালে, যেখানে স্ট্রোক টিম আছে, স্ট্রোক সেন্টারের যাবতীয় সুবিধা আছে, যারা থ্রম্বোলাইসিস করতে পারে, সেখানে নিয়ে যান। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যারের কাছে আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই। স্যার, আমরা স্ট্রোক সম্পর্কে আসলে কি বোঝে সেটা যদি একটু দর্শকদের সহজ ভাষায় বলতেন, এবং স্ট্রোকের যে লক্ষণগুলো সেটি সম্পর্কে একটু বলতেন। ধন্যবাদ। স্ট্রোক বলতে আসলে অনেকে অনেক ভুল বোঝে। আমাদের দেশে এখনো প্রচলিত যে স্ট্রোক বলতে হার্ট অ্যাটাককে বোঝায়, আসলে স্ট্রোক হচ্ছে ব্রেন অ্যাটাক। হার্টে যেরকম হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের বুকে ব্যথা ওঠে, স্ট্রোকের ব্যাপারটা সেরকমই। যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে রক্ত ক্ষরণ হয়, তাহলে হয় কি আমাদের সেই ব্রেনের যে ফাংশন সেটা আমরা হারিয়ে ফেলি। তো
ব্রেনের ফাংশন হারিয়ে ফেলার যে সিমটমগুলো সেগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ। যেটা আমরা দেখি যে রোগীরা কথা বলতে পারে না, এটাও একটা লস অফ ব্রেন ফাংশন। তারপরে আমরা দেখি যে রোগীরা যে কোনো একদিক পঙ্গু হয়ে যায়, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, সেটাও লস অফ ফাংশন। সচরাচর স্ট্রোকে রোগীদের শরীরের একদিকটার মানে উপসর্গগুলো দেখা যায়, কারণ ব্রেনের আমাদের যেভাবে রক্ত চলাচল করে তাতে আমরা দুই পাশ দিয়ে দুই ধরনের আর্টারি আমরা সেই রক্ত চলাচলটা করে, যার জন্য কোনো একটা রক্তের নালীতে যদি ক্লট জমে যায় তাহলে সেই দিকটা ব্রেনের ফাংশন আমরা হারিয়ে ফেলি। তখন শরীরের অন্য দিকটায় আমরা এই যত সমস্যাগুলো সেগুলো আমরা দেখতে পাই। প্রথম সমস্যা হচ্ছে যেটা আমরা বললাম, কথা হারিয়ে ফেলা, তারপরে হাত অথবা পা নাড়াতে না পারা। এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। যদি আমাদের কাছের কাউকে আমরা দেখি এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তাদের স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক হয়ে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া না, স্ট্রোক হয়ে যাওয়া মানে হচ্ছে চিকিৎসাটা যেন খুব দ্রুত আমরা কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যে চিকিৎসাটা দিতে পারি, সেই কেয়ারটা যেন আমরা নিতে পারি, সেটা আমার কথা। আমাদের সেই সুযোগ সুবিধা চিটাগাংয়ে দিনে দিনে বাড়ছে, সেটা সবাইকে আমরা চাই যে এই ওয়ার্ল্ড স্ট্রোক ডেতে সবাইকে সেই সুযোগগুলো সবার সঙ্গে তুলে ধরতে। এটাই আমাদের সবার কাছে আমাদের মেসেজ বললাম। অনেক ধন্যবাদ স্যার। স্যার কিন্তু খুব সুন্দরভাবে আসলে বলেছেন, খুব সহজ ভাষায় বলেছেন। আমাদের সাথে যে দর্শকরা রয়েছেন, দর্শকবৃন্দ, তারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্ট্রোকের যে লক্ষণগুলো স্যার তুলে ধরেছেন, এরকম লক্ষণগুলো দেখলে আপনারা অতি অবশ্যই নিকটস্থ যে ডক্টর রয়েছেন, হসপিটাল রয়েছেন, সেখানে ভিজিট করবেন। আমি যে কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন স্যারের সাথে। স্যারকে আমরা পূর্বেও একটি অনুষ্ঠানে পেয়েছিলাম, আজকে আবারও পেয়ে ভীষণভাবে আনন্দিত লাগছে। স্যারের কাছে, স্যার যেহেতু এভার কেয়ার হসপিটালে কর্মরত রয়েছেন, এভার কেয়ারের যে স্ট্রোক সার্ভিস রয়েছে সেটা সম্পর্কে স্যারের কাছে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ নাতাশা। এভার কেয়ার হাসপাতাল জানেন যে স্ট্রোকের যে ট্রিটমেন্ট, যে সার্ভিসটাকে কম্প্রিহেন্সিভ স্ট্রোক কেয়ার ইউনিট তৈরির পিছনে বদ্ধপরিকর, এবং আমাদের টার্গেট হচ্ছে মিশন থ্রম্বোলাইসিস, মিশন থ্রম্বেক্টমি। আমরা কিভাবে এনশিওর করছি সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন স্ট্রোক করবে সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করা, এবং যে সমস্যাটা চিটাগাংয়ে হয় সেটা হচ্ছে ওই পেশেন্ট আইডেন্টিফাই হওয়ার পরে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসতে পারে না, সেজন্য আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি, যেটা সব সময় 10663-তে ফোন করলে পেশেন্টকে কেয়ারের ইমার্জেন্সিতে নিয়ে আসবে, এবং ইমার্জেন্সিতে আনার পরে স্ট্রোকটা আইডেন্টিফাই করার পরে যে আর্জেন্ট ইমার্জেন্সি যে সিটি এবং এমআরআই করতে হবে সেটা আমরা 24 ঘন্টা, বছরের যে কোনো দিন, ঈদের দিন, শুক্রবার, হলিডে, যে কোনো দিন আমরা এটা অ্যারেঞ্জ করতে পারবো। এটা উইদিন আমরা পেশেন্ট আসার 15 মিনিটের মধ্যে সিটি স্ক্যান এমআরআই অ্যারেঞ্জ করে ফেলবো। যদি পেশেন্ট থ্রম্বোলাইসিসের জন্য ইন্ডিকেশন থাকে, কোনো ব্লিডিং না থাকে, আমরা স্ট্রেট ফরওয়ার্ড থ্রম্বোলাইসিসে চলে যাব, কারণ আমাদের স্ট্রোক নার্স, ট্রেন নার্স আছে এবং ট্রেন ডক্টর আছে, এবং আমরা আছি ফাইনাল ডিসিশন দেওয়ার জন্য নিউরোলজিস্টরা। আচ্ছা, আর স্ট্রোক পেশেন্টগুলোকে আমরা স্ট্রোক আইসিইউতে রাখি, এবং স্ট্রোক পেশেন্টদের আপনি জানেন স্ট্রোক হওয়ার পরে যে সমস্যাটা হয় স্পিচ এবং সোয়ালোয়িং ডিফিকাল্টি, এই জন্য আমাদের সোয়ালোয়িং স্পিচ থেরাপিস্ট আছে এবং ফিজিও এবং রিহ্যাব অকুপেশনাল থেরাপিস্টরা আছে, এবং ডায়েটিশিয়ান স্ট্রোকের জন্য যে ধরনের খাবারের তালিকা দরকার এটা আমাদেরকে দিয়ে থাকবে। এটাই হচ্ছে অল্পের মধ্যে আমাদের স্ট্রোক কেয়ার। এবং সামনের দিনগুলোতে আমরা যেটা চালু করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএসএ, ব্রেনের অ্যাঞ্জিওগ্রাম এবং মেকানিক্যাল থ্রম্বেক্টমি, ক্লট রিট্রাকশন বা রিট্রাইবেশন ডিভাইস। থ্যাংক ইউ। অসাধারণ, ধন্যবাদ স্যার। স্যারের মাধ্যমে আসলে আজকে জানতে পারলাম এভার কেয়ার হসপিটালে কি অসাধারণ সার্ভিস চালু হয়েছে। আশা করছি ভবিষ্যতে চট্টগ্রামবাসী আরো অনেক সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। ধন্যবাদ স্যারকে। ইতিমধ্যে আমাদের সাথে মনে হয় আরো একজন ডক্টর যুক্ত হয়ে গেছেন, ডাক্তার AM সাফায়েত হোসেন। তাকে একটু স্ক্রিনে দেখানোর জন্য অনুরোধ করছি। নেটওয়ার্ক কানেকশনের কারণে হয়তোবা আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আপনারা দয়া করে সাথেই থাকবেন।
আমাদের যে পেছনে কারিগরি রয়েছেন, যিনি আমাদেরকে সহযোগিতা করছেন, তিনি হয়তোবা একটু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমাদের আমাদের এখন যে আমাদের সাথে যে যুক্ত হয়ে গেছেন ডাক্তার AM সাফায়েত হোসেন, তিনিও হচ্ছেন গিয়ে সহযোগী কনসালটেন্ট। হয়তোবা একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাকে আমরা আরেকটু অপেক্ষা করতে হবে। তার জন্য আমরা যারা আছেন তাদের সাথে একটু কথা বলে আসি। ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন স্যারকে আরেকবার অনুরোধ করছি আসার জন্য। এবার কেয়ারের যে নিউরো সার্ভিস, আপনি যেহেতু নিউরোলজিতে কর্মরত রয়েছেন, নিউরো সার্ভিস সম্পর্কেও যদি আমাদেরকে একটু মানে বলতেন। এবার কি নিউরো সার্ভিস আমরা দুটো মোটোতে কাজ করছি। একটা হচ্ছে ওয়ান স্টপ, তো পেশেন্ট যেদিন আমাদের ওপিডি বা আসবেন ওই দিনে আমরা যে কোনো সার্ভিস তাদেরকে প্রোভাইড করব, ফলে দ্বিতীয়বার আসা লাগবে না। আর 2 নম্বর যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, অর্থাৎ উনি ইউকে বা ইউএসএ বা উন্নত বিশ্বের যে সার্ভিসটা পাবেন আমরা ওই ধরনের সার্ভিসটা ওনাদেরকে প্রোভাইড করব, এবং ইট উইল বি জেসিআই অ্যাক্রিডিটেড। ফলে সবার একটা টেন্ডেন্সি থাকে কি রকম, দেশের বাইরে গেলে মনে হয় উন্নত চিকিৎসা। ক্ষেত্রে আমরা চিন্তা করছি আমরা ব্রেক দ্য বর্ডার, অর্থাৎ আমরা আমাদের পেশেন্ট গুলো চিটং থেকে দেশের বাইরে তো যাবেই না, বাইরের পেশেন্ট যেমন মায়ানমার, নেপাল, ভুটান, ইন্ডিয়ার পেশেন্ট গুলো আমাদের এখানে আসবে, এটাই আমাদের টার্গেট। তাহলে সার্ভিসটাকে আমরা কিভাবে সাজাচ্ছি? তাহলে আমরা নিউরোফিজিওলজি সার্ভিসটা, যেখানে আমরা ইপিলেপসি পেশেন্টের জন্য বিডিওইজি সার্ভিস চালু করেছি, নার্ভের পেশেন্ট গুলোর জন্য এবং মাসেলের পেশেন্টের জন্য নার্ভ কন্ডাকশন এবং মাসেল স্টাডি, ইএমজি স্টাডি, এবং মাসেল এবং নার্ভের মাঝামাঝি নিউরোমাসকুলার জাংশনের জন্য আরএনএস। ঠিক আছে। আর স্ট্রোকের জন্য আমি আগেই বলেছি থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, ইমার্জেন্সি সিটি এমআরআই, অ্যাম্বুলেন্স সার্ভিস, ফিজিও, রিহ্যাব, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি সার্ভিস এবং ডায়েটিশিয়ান সার্ভিস আমরা এখানে চালু করেছি। আপনি আমাদের এখানে জানেন আমাদের সিনিয়র কনসালটেন্ট ডক্টর হামিদুল হক, উনি 23 ইয়ার্স স্ট্রোক ফিজিশিয়ান ওয়ার্কিং ইন ইউকে। ফলে দেখেন আপনি যেখানে দেশের বাইরে গিয়ে চিকিৎসাটা নেবেন, আমাদের সিনিয়র কনসালটেন্ট দেশের জন্য উনি সার্ভিস ব্রেক নিয়ে আমাদের এখানে কাজ করতে এসেছেন। এটা আমাদের জন্য বিরাট একটা পাওয়া। আর এই মুভমেন্ট ডিসঅর্ডারের জন্য আমরা বোটক্স থেরাপি দিয়ে থাকি, যেমন বিভিন্ন ধরনের পেশেন্ট, যেমন সার্ভাইকাল ডিস্টোনিয়া, ব্ল্যাফারাস স্পাজম, হেমিফেশিয়াল স্পাজম, রাইটার্স ক্র্যাম্প, এই ধরনের পেশেন্টের জন্য যে বোটক্স আমরা ইনজেকশন করি, সেই ট্রিটমেন্টটা আমরা এখানে চালু করেছি। এবং স্পাস্টিসি পেশেন্টের জন্য আমাদের চিন্তা হচ্ছে ব্যাকলোফেন পাম্পটা চালু করা। এছাড়া কোন রোগ, অটোইমিউন ডিজিজ যেমন হচ্ছে জিবিএস, মাইস্থেনিক ক্রাইসিস, এই ধরনের পেশেন্ট গুলোর জন্য আমরা আইবিআইজি আমাদের অ্যাভেলেবেল আছে, যেটা দিয়ে রক্ত পরিশোধন করে। কেউ যদি এটা এফোর্ড করতে না পারে, রক্ত মেশিনের মাধ্যমে পরিশোধন করার জন্য প্লাজমাফেরেসিস বা প্লেক্স, এটা আমাদের এখানে চালু আছে। ইন শর্ট, এটাই হচ্ছে আমাদের এভারকেয়ার ওয়ান স্টপ কম্প্রিহেন্সিভ নিউরোলজি সার্ভিস। অনেক ধন্যবাদ স্যার। স্যার আসলে আপনি ঠিকই বলেছেন, এইরকম ডক্টররা আমাদের বাংলাদেশের এভারকেয়ার হসপিটালে কাজ করছেন, এটা আমাদের জন্য অবশ্যই বড় পাওয়া। এবং আপনারা যে রকম সার্ভিস প্রদান করছেন, উন্নত মানের যে ধরনের সার্ভিসগুলো দিচ্ছেন এভারকেয়ার হসপিটালে, সেখানে আপনি উল্লেখ করেছেন আপনাদের যে টার্গেট রয়েছে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো থেকেও যাতে আপনি সেবা প্রদান করতে পারেন, এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ স্যার। ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু আমাদের একজন ডাক্তার যুক্ত হয়ে গেছেন, ডাক্তার AM সাফায়েত হোসেন। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন স্টুডিওতে। ধন্যবাদ স্যার, আপনার অপেক্ষা করছিলাম আমরা। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, তবে স্ট্রোকের হওয়ার পেছনে যে কারণ রয়েছে, সে কারণগুলো আমাদেরকে যদি একটু বিস্তারিতভাবে বলেন এবং এর প্রতিকার সম্পর্কে একটু আলোচনা করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর AM সাফায়েত হোসেন। হ্যালো। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে। স্যার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, স্ট্রোক হওয়ার পেছনে কারণগুলো একটু আলোচনা করবেন এবং তার প্রতিকার সম্পর্কে জানতে চাই। জি জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি আজকে 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। আর স্ট্রোক দিবসের প্রতিপাদ্য হচ্ছে মিনিট ক্যান সেভ লাইফ, ইট মিনস মিনিট ক্যান সেভ ব্রেন।
আর স্ট্রোকের সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ সম্পর্কে আমি বলতে চাই। স্ট্রোকের কতগুলো ইম্পর্টেন্ট এবং খুব কমন কারণ আছে। এর মধ্যে প্রথমেই যদি বলতে চাই তাহলে আসবে হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাই যে আমাদের অনেকেই দেখা যায় যে আমরা হচ্ছে রেগুলার প্রেশার চেক আপ করি না, প্রেশার কেউ উচ্চ রক্তচাপ আছে কিনা এটাও জানি না। অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথমবার হচ্ছে স্ট্রোক হওয়ার পরেই ওই হাই ব্লাড প্রেশারটা ডায়াগনোসিস হয়। তার মানে রেগুলার যদি চেক আপের মধ্যে থাকতো, কেউ যদি একটু প্রেশারটা মাপতো, তাহলে জানা যেত যে তার আগের থেকে উচ্চ রক্তচাপ ছিল। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রিভেন্টেবল কজ স্ট্রোকের ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশার। এবং হচ্ছে দেখা যায় অনেকে হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ খায়, রেগুলার খায় না, কখনো ইরেগুলার থাকে, কখনো কিছুদিন খেয়ে বন্ধ করে দেয়। এটাও একটা অনেক ইম্পর্টেন্ট কজ, ইরেগুলার মেডিকেশন ইনটেক। মাঝে মধ্যে ওষুধ খাওয়া, মাঝে মধ্যে ওষুধ খাওয়া না। অনেকে মনে করে প্রেশার কন্ট্রোলে, প্রেশার ওষুধটা বন্ধ করে দিচ্ছি, নিশ্চয়ই হচ্ছে প্রেশার কন্ট্রোল হয়ে গেছে আর ওষুধ খাওয়ার দরকারই নেই। এই আমাদের কিছু ভুল ধারণা থাকে। এবং হচ্ছে প্রথমবারই দেখা যায় হচ্ছে মানে পেশেন্ট আমাদের কাছে আসে স্ট্রোক নিয়ে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলের না থাকার কারণে অথবা না জানার কারণে। সেকেন্ড যেটা বলতে চাই, আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা একটা মহামারী। এটা হচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন করে, বিভিন্ন অর্গানের ক্ষেত্রে এটা বিভিন্ন এফেক্ট থাকে। যেমন ব্রেনের ক্ষেত্রে এফেক্ট হচ্ছে স্ট্রোক। তাহলে আমাদের ক্ষেত্রে যদি রেগুলার ডায়াবেটিস হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং হচ্ছে ডায়াবেটিস আছে কিনা চেক করে দেখতে হবে যাদের ক্ষেত্রে হচ্ছে হাই ফ্যামিলি রিস্ক ফ্যাক্টর যাদের ক্ষেত্রে থাকে। তৃতীয় ক্ষেত্রে যদি আমি তৃতীয় ইম্পর্টেন্ট কজ বলতে চাই, এটা হচ্ছে উচ্চ কোলেস্টেরল ব্লাডে, হচ্ছে হাই লিপিড লেভেল। ওই হাই লিপিড লেভেল কতগুলো কারণ থাকে, যেমন কতগুলো আছে হচ্ছে কনজেনিটাল, মানে ফ্যামিলির সবার মধ্যেই হাই কোলেস্টেরল লেভেল থাকে বংশগতভাবে। আর কিছু ইম্পর্টেন্ট আরেকটা কারণ হচ্ছে হাই কোলেস্টেরল লেভেলের হচ্ছে আমাদের লাইফ স্টাইল, যেমন আমাদের লাইফ স্টাইলের সাথে রিলেটেড। আমরা দেখা যায় বেশিরভাগই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে থাকি। দেখা যায় হচ্ছে শাকসবজি, পরিমিত জীবনযাপন, তারপরে হচ্ছে রেগুলার এক্সারসাইজ হয় না, একটা সেডিটারি লাইফ স্টাইল আমরা লিড করি। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের অন্যতম কারণ, এবং এটা হচ্ছে স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আর যদি বলতে চাই স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরের মধ্যে হাই অ্যাংজাইটি, স্ট্রেসফুল লাইফ। যেমন ডাক্তারদের ক্ষেত্রে দেখা যায় স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ আমরা হাই স্ট্রেসফুল লাইফ নিয়ে থাকি। একটা উচ্চ ঝুঁকিতে বলতে গেলে আমরা থাকি, সারাক্ষণ একটা স্ট্রেসের মধ্যে থাকা, অনিদ্রা, দুশ্চিন্তা, এটসেট্রা। এগুলো হচ্ছে মেইনলি স্ট্রোকের ইম্পর্টেন্ট কারণ। আরো কিছু কারণ যেগুলো রেয়ার কজের ক্ষেত্রে বলতে পারি, যেমন হচ্ছে আহ ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে কতগুলো রেয়ার কজ থাকে। ইসকেমিক মানে যেটা রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোকটা থাকে, তার ক্ষেত্রে কিছু রেয়ার কজ থাকে। আবার হ্যামোরেজিক স্ট্রোক বা রক্তপাত হয়ে যে স্ট্রোক হয়, এটার ক্ষেত্রে কিছু রেয়ার কজ থাকে। ইসকেমিক স্ট্রোক বা রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোক হয়, এটার ক্ষেত্রে রেয়ার কজের মধ্যে যদি আমরা বলি ইয়াং স্ট্রোক, যেটা কম বয়সে যেটা স্ট্রোক করে থাকে। কম বয়স মিনস হচ্ছে আমরা দেখি যে এখন 25-30 ইয়ার্স এর আগে স্ট্রোক হচ্ছে। এই ওসব স্ট্রোকের ক্ষেত্রে কিছু আনকমন কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হার্টের ডিজিজ মানে কার্ডিয়াক ডিজিজ থাকা, ভালভের সমস্যা থাকা। তারপরে দেখা যায় প্রথ্রম্বেটিক স্টেট, দেখা যায় রক্ত নর্মাল অবস্থার চেয়ে বেশি ঘন থাকে, রক্তে কতগুলো জিনিসপত্রের অভাব থাকে, প্রোটিন, সি, এস, এটসেট্রা ডিফিসিয়েন্সি আমরা বলে থাকি, যেগুলোর কারণে হচ্ছে স্ট্রোকের প্রোথ্রম্বোটিক স্টেট ক্রিয়েট করে। প্রোথ্রম্বোটিক মানে হচ্ছে রক্ত নর্মাল অবস্থায় সাধারণত জমাট বাঁধে না, কিন্তু ওই জিনিসগুলো যখন রক্তে ডেফিসিয়েন্ট থাকে, ওগুলো রক্ত জমাট বাঁধার ঝুঁকি অনেক বাড়িয়ে ফেলে। এগুলো হচ্ছে ইয়াং স্ট্রোকের ক্ষেত্রে কজ বলছি। কতগুলো তাছাড়া কতগুলো হচ্ছে জেনেটিক ডিজিজের কারণে স্ট্রোক হতে পারে। তাহলে আমরা এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক যেটা বলছিলাম, যেটা রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়। আর সেকেন্ড হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে কতগুলো কজ থাকতে পারে, যেমন হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক প্রথম থেকে তো আমরা এই কমন কজ গুলো বলেছি, ইসকেমিক স্ট্রোক এবং হ্যামোরেজিকের ক্ষেত্রে দুইটাই কমন কারণ কিছু থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, তারপর হচ্ছে হাই কোলেস্ট্রল লেভেল, লাইফস্টাইল, এটসেট্রা। আর হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট কিছু কজের মধ্যে হচ্ছে যদি দেখা যায় রক্তনালীতে ব্রেনের সমস্যা থাকে, ইট মিনস যদি দেখা যায় এভিএম বা অ্যাটরোভেনাস ম্যালফরমেশন থাকতে পারে। তারপরে ব্রেনের কিছু দেখা যায় হচ্ছে অ্যানিউরিজম বা রক্তনালী স্ফীত থাকতে পারে ব্রেনে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ হ্যামোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে, বা রক্তপাত হয়ে যে স্ট্রোকে হয়ে থাকে ওগুলোর ক্ষেত্রে।
হ্যালো, শোনা যাচ্ছে? ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করলেন স্ট্রোকের সবগুলো কারণ। যারা আমাদের দর্শক রয়েছেন শুনতে পাচ্ছেন, যাদের আসলে এরকম প্রেশারের প্রবলেম রয়েছেন, উচ্চ রক্তচাপ রয়েছে বা ডায়াবেটিক্স রয়েছেন, তারা রেগুলার চেক আপে থাকবেন। স্যার কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। আমাদের স্টুডিওতে কিন্তু আরো একজন রয়েছেন সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর নিউরোলজি ডিপার্টমেন্ট, ডক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম খান। স্যার, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, স্ট্রোকে কি সার্জারির কোনো সুযোগ রয়েছে কিনা? জি, স্ট্রোকে সার্জারির সুযোগ রয়েছে। আমি সিনিয়র কি কনসালটেন্ট কি নিউরো ধরনের সার্জারি গুলো রয়েছে সেগুলো আপনার কাছে জানতে চাই, কি কি ধরনের সার্জারি প্রদান করে থাকেন? এখানে মেইনলি যে সার্জারিগুলি আমরা করে থাকি তার মধ্যে যে ক্রানিওটমি অ্যান্ড ইভ্যাকুয়েশন অফ হেমাটোমা, মানে যে রক্তক্ষরণ যেটা হয়েছে, রক্তের যে দলাটা ব্রেনের মধ্যে ঢুকে আছে, যেটা ব্রেনের উপরে চাপ সৃষ্টি করছে, এই ব্লাডটা আমরা অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে আসি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওই ব্লিডিং যে পয়েন্ট আছে এই পয়েন্টটা ক্লোজ করে দিই। আমাদের কিছু কিছু ডিভাইস আছে, ডায়াথার্মি আছে, ব্লাড কোয়াগুলেট করার কিছু কিছু অন্যান্য ডিভাইস আছে, ওগুলো দিয়ে আমরা মোটামুটি ব্লিডিং পয়েন্টটাকে বন্ধ করে দিই। সেকেন্ড যেটা ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা এখানেও অপারেশনের সুযোগ আছে। যদি ইসকিমিয়া, দ্যাট মিনস ব্রেনের যেই অংশটি রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়াতে ফুলে উঠেছে, ওখান থেকে রক্ত আর পারফিউশন হতে পারছে না, এট দ্য সেম টাইম ওখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে ব্রেন ধীরে 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 সোয়েলড আপ হয়, ফুলে উঠে। এই এই ব্রেনটা উপরের দিকে যেহেতু করটি ভেদ করে, মাথার হাড্ডি ভেদ করে উপরে উঠতে পারে না, ফুলে উঠতে পারে না, সেই জন্য ব্রেন নিজেকেই নিজে চাপ দেয়। এই ক্ষেত্রে আমরা ডিকম্প্রেসিভ ক্রানিয়েক্টমি, অর্থাৎ ব্রেইনের মাথার যে খুলি কেটে, হাড্ডিটা কেটে আমরা প্রিজার্ভ করি। অ্যাট দ্য সেম টাইম ব্রেইনের কাভারটা কেটে শুধু স্কাল্প, যেটা চামড়া আছে, চামড়াটা শুধু সেলাই করে দিই। এতে করে ব্রেইনটা ফুলে বাইরের দিকেই আসবে, দ্যাট মিনস চামড়াটাকেই চাপ দিবে। ধীরে 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 পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারে, সুস্থ হয়ে ওঠে। এবং যদি সুস্থ হয়, অর্থাৎ যদি নবজীবন লাভ করে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এই হাড্ডিটা আবার বসিয়ে দিই, জায়গা মতো বসিয়ে দিই। তবে এখানে খেয়াল রাখতে হবে, যখন স্ট্রোক করে, এরকম হেমোরেজিক স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক, যদি গ্লোবাল কোনো ইফেক্ট চলে আসে, এটা কিন্তু আর ভালো হয় না। দ্যাট মিনস যে সাইডে স্ট্রোক হলো, অপোজিট সাইডে উইকনেস ডেভেলপ করবে। তো এই উইকনেসটা কিন্তু খুব বেশি ইমপ্রুভ করে না। এটার বাহিরে আমাদের যেটা কিছুক্ষণ আগে ডাক্তার সাফায়েত বলেছে, যে অ্যানুরিজম হতে পারে, এভিএম হতে পারে, এই সব ক্ষেত্রে নিউরোসার্জারির সেবার মধ্যে আছে ক্লিপিং, কয়েলিং, এই জিনিসগুলি করা হয়। যদি খুব খারাপ অবস্থায় পেশেন্ট আসে, যেমন আমরা জিসিএস বলি, গ্লাসগো কমা স্কেল, গ্লাসগো কমা স্কেল দিয়ে আমরা পেশেন্টের কন্ডিশনটা বুঝি, পেশেন্ট মোটামুটি ভালো আছে নাকি খারাপ অবস্থায় আছে অথবা বেশি মারাত্মক অবস্থায় আছে। এইভাবে আমরা পেশেন্টকে সিলেক্ট করি কোন পেশেন্টকে সার্জারি করলে উপকার দেওয়া যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে জিসিএস 8, মানে যারা খারাপ পেশেন্ট, এই টাইপের পেশেন্টেরই সার্জারির জন্য আমরা অ্যাডভোকেট করি। আর কিছু জানার আছে আপনার? ধন্যবাদ স্যার। স্যার, সার্জারির মাধ্যমে যে বললেন নবজীবন লাভ করে, স্যার সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে কতটুকু নিরাময় করা সম্ভব হয় বা কতটা সুস্থতা লাভ করতে পারবেন একজন রোগী সার্জারির মাধ্যমে? এখানে সুস্থতা, যেটা আমি একটু আগে আপনাকে বললাম, যে সুস্থ যদি হয়, যখন জিসিএস 8 বা 8-এর নিচে থাকে, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই
পেশেন্ট সুস্থ যদি হয়ে যায় অপোজিট সাইডটা উনার অবশ থাকবে। যদি ডান সাইডে হয়ে থাকে স্ট্রোক তাহলে উনার বাঁ সাইডটা অবশ থাকবে। যদি ব্রেইনের বাম সাইডে স্ট্রোক করে তাহলে ডান সাইড অবশ থাকবে, অ্যাট দ্য সেম টাইম কথা বলতে পারবেন না। তো এই এতটুকু পর্যন্তই সুস্থতা উনার। কোনো ক্ষেত্রে যদি হেমোরেজটা একেবারে মোটর স্টিপের উপরে না হয়ে পিছনের দিকে থাকে, এই সব ক্ষেত্রে অপারেশনের পরে পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে যায়। আমার এরকম পেশেন্ট আছে, 22 বছর বয়সের এক মেয়ে, উনার হয়েছিল জাস্ট ডেলিভারির পরপর 2 দিন বা 3 দিন পর উনি স্ট্রোক করেছেন। স্ট্রোক করে উনার জিসিএস একেবারে 4 or 5 এরকম, উনি 2016 সালে অপারেশন করেছিলাম আমি। আল্লাহর রহমতে এখন ওই ভদ্রমহিলা একদম ভালো, উনার কোনো উনি একদম নর্মালি হেঁটে হেঁটে আমার চেম্বারে আসেন। তো এরকম যদি অ্যালোকুয়েন্ট এরিয়াতে হেমোরেজটা না হয়, রক্তক্ষরণটা না হয় বা ইস্কিমিয়াটা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট অলমোস্ট নর্মাল জীবন লাভ করে, উনি কিন্তু অলমোস্ট নর্মাল হয়ে যাবেন। কিন্তু যদি মোটর স্ট্রিপের উপরে হেমোরেজ হয় বা ইস্কিমিয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি না, শুধু হয়তো উনার জীবনটা বেঁচে যাবে আল্লাহর রহমতে, বাট উনার হাত পায়ের অপোজিট সাইডের হাত পায়ের মুভমেন্ট কিন্তু খুব একটা আশা করা যায় না। অনেক ধন্যবাদ স্যার। স্যারের মাধ্যমে আসলে স্যারের একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সম্পর্কেও জানতে পারলাম। তো আসলে আমি বলবো যারা আসলে আমাদেরকে শুনছেন তারা হয়তোবা স্ট্রোকের বিভিন্ন স্টেজ রয়েছে। আপনারা আসলে প্রথমেই চিকিৎসাটা দ্রুত নেয়ার সুযোগ থাকলে সেটা নেওয়া সম্ভব হলে সেটা নিবেন, কারণ চিকিৎসার আসলে বিকল্প নেই। তাদের কাছে অনেক অনেক চিকিৎসার নতুন নতুন পদ্ধতি রয়েছেন, তারা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন জীবন বাঁচানোর। বাকিটা আসলে উপর আল্লাহর ইচ্ছা। তবে আপনাদের যদি যে কোনো ইনফরমেশন আরো কিছু যদি জানার থাকে, এভার কেয়ার হসপিটাল যারা চট্টগ্রামবাসী রয়েছেন তারা কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে দেশের যে কোনো প্রান্ত থেকে স্ট্রোকের লক্ষণগুলো বুঝতে পারলে আপনারা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। আমি ডাক্তার হামিদুল হক স্যারের কাছে ফিরে আসতে চাচ্ছি। স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, চট্টগ্রাম তথা বাংলাদেশে প্রতিদিন কেমন রোগী হয় আসলে এই রিলেটেড কেমন রোগী আসলে ফেস করে থাকেন? এবং আরেকটা জিনিসও আপনার কাছে জানবো, সেটা হচ্ছে এদের থ্রম্বোলাইসিসের হার কেমন হওয়া উচিত, এই সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে চিরাঙ্গে তো আমি নতুন, আমি তো আমার চাইতে ডক্টর স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমার চাইতে ডক্টর নাজিমেন, ডক্টর আনিস ওনারা ভালো জানে। তবে আমার একটা অ্যাসেসমেন্ট, আমরা একদিন এটি নিয়ে আলাপ করছিলাম আমি আর ডক্টর নাজিম, যে চিরাং শহরকে যদি আমরা ধরি যে কত 60 লক্ষ যদি আমাদের টোটাল পপুলেশন হয়, কোন একটা পপুলেশনের যদি আমরা ভাবি যে 1% স্ট্রোক হয়, তো 1% যদি স্ট্রোক বছরের কথা ধরি, তাহলে প্রতি বছরে তো 1006 স্ট্রোক হচ্ছে। তো 6000 রোগী যদি স্ট্রোক করে তাহলে বছরে, তাহলে আমরা যদি সেই প্রতিদিন হিসাব করি তাহলে 6000কে যদি আমরা প্রায় 300 দিয়ে ভাগ করলে প্রায় 20টা রোগী তো এরকম প্রতিদিন স্ট্রোকের রোগী আমরা হয়তো কোথাও না কোথাও যাচ্ছে চিকিৎসার জন্য। তো 20টা রোগী যদি আমি ভাবি, তো তার মধ্যে আমরা জানি যে স্ট্রোকের অলমোস্ট 80% হচ্ছে ওই ইস্কেমিক স্ট্রোক, যেটা ডক্টর আনিস বললেন, সেটা হচ্ছে ক্লট দিয়ে হয়, আর 20%-এর মতো হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, যেটা ব্লিড হয়ে হয়। তার মানে ওই 20টার মধ্যে যদি আমরা হিসাব করি সেভাবে, তাহলে 15টা রোগী হয়তো ইস্কেমিক স্ট্রোক হচ্ছে। তো ওই 15টা ইস্কেমিক স্ট্রোক যদি আমরা প্রতিদিন ধরি, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন অথবা ইউরোপিয়ান স্ট্রোক অর্গানাইজেশন প্লাস ইউকে স্ট্রোক ফোরাম, তো ইন্টারন্যাশনালি যেটা হচ্ছে যে আমাদের যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে টার্গেট, 20% রোগী তাদের স্ট্রোক রোগীদের থ্রম্বোলাইসিস আমাদের আমাদের করা দরকার, মানে উই শুড ডু দ্যাট।
দ্যাট শুড বি আওয়ার টার্গেট। সো 20% ধরলে ওই রোগীদের মধ্যে আমি তো মনে হয় যে প্রতিদিন 2 থেকে 3টা রোগী যারা চিটাগাং শহরে কোনো না কোনো হাসপাতালে যাচ্ছে, তারা ওই থ্রোম্বোলাইসিসের যে স্ট্যান্ডার্ড যে ক্রাইটেরিয়া, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া তার মধ্যে পড়ে। তার মানে এই 2 থেকে 3টা রোগী কোথাও না কোথাও হয়তো ভুল সময়ে, হয়তো ভুল হাসপাতালে যাচ্ছে, যার জন্য সে প্রথমে যে চিকিৎসাটা নিতে পারার কথা সেই জিনিসটা নিচ্ছে না, অথবা নিতে পারছে না, অথবা আমরা দিতে পারছি না। তো এইটাই হচ্ছে আমাদের লিমিটেশন। আমাদের শুধু চিটাগাং না, সারা দেশেই একটা লিমিটেশন। আমরা তো এভারকেয়ার হসপিটালে, আমি তো 6 মাস হলো আমার এখানে অভিজ্ঞতা। এখানে আমরা, নাজিম তো আছে, আরো ডক্টর আনিস ইজ হিয়ার ফর মেনি ইয়ার্স ইন চিটাগাং। তো আমরা হিসেব করে দেখলাম যে আমরা চিটাগাং শহরে এখনো 10টার বেশি থ্রোম্বোলাইসিস করতে পারিনি। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। বাট গুড থিং ইজ আমরা এভারকেয়ারে 4টে রোগী অলরেডি থ্রোম্বোলাইসিস করে ফেলেছি। এভারকেয়ার ইজ রানিং ফর জাস্ট ওভার এ ইয়ার নাও। সো প্রমিস ইজ দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক সম্ভাবনার কথা আমরা শুনলাম ডক্টর নাজিম যেটা বলবো, এভারকেয়ার হসপিটালে আমরা শুধু স্ট্রোক বলে না, সায়েন্স হিসেবে আমরা এস্টাবলিশ করে একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার সেটা আমরা দিতে চাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কেয়ার আছে। এটাই আমি বলবো যে স্ট্রোকের এই আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি, প্রতিদিনই এরকম 2 থেকে 3টি রোগী যারা থ্রোম্বোলাইসিস পাওয়ার সেই ইয়ার মধ্যে পড়ে, এটুকু কথা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্নটি রাখতে চাই, থ্রম্বোলাইসিস সার্ভিসকে আরো কিভাবে উন্নতি করা যায়, আপনি যদি একটু আপনার অভিমত প্রকাশ করেন। জি ধন্যবাদ। যে কোনো সার্ভিস আপনি পপুলার করার জন্য অ্যাওয়্যার করতে, কমিউনিটি ইনভলভমেন্ট থাকবে, পলিটিক্যাল ফিগার, মিডিয়া পার্সন, এদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে এটাকে পপুলার করার জন্য। যেমন বিল গেটস HIV কে তখন উনি ফান্ডিং করেছেন, HIV ট্রিটমেন্টটাকে পপুলার করেছেন। ঠিক তেমনি আমাদের চিটাগং সিটিতে যারা মিডিয়া পার্সন, তারা এটাকে, এবং প্রতিটা ফ্যামিলিতে জানতে হবে স্ট্রোকের সাইন সিমটম। আরেকটা সার্ভিস যখন এটা সাকসেসফুল হয় না, এটা 3টা ব্যারিয়ার থাকে। নাম্বার ব্যারিয়ার হচ্ছে যে ডিফিকাল্টিজ আইডেন্টিফাইং সাইন, অর্থাৎ স্ট্রোক হয়েছে এটা চিনতে না পারা। তাহলে স্ট্রোক যে হয়েছে এটা চিনানোর দায়িত্ব হচ্ছে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের ডাক্তাররা, এটা চিনানো। তারপর হচ্ছে দ্বিতীয় যে ব্যারিয়ার সেটা হচ্ছে যে ডিলে টু সিক হেল্প, অর্থাৎ আইডেন্টিফাই করেছে কিন্তু ট্রিটমেন্টটা নিতে ডিলে করেছে। কি করে? স্ট্রোক আইডেন্টিফাই করেছে কিন্তু প্রথমে কি করে, একটু সুগার খাওয়ায়, মনে করো যে গ্লুকোজ কমে গেল, একটু স্যালাইন খাওয়ায়, মনে করো যে ব্লাড প্রেশার কমে গেল, মনে করলো লবণ কমে গেল। তাহলে এগুলো না করে আমি যে বাইরে কাজ করেছি, আমি সবচেয়ে কম সময়ে যে থ্রম্বোলাইসিসটা করেছি হচ্ছে 30 মিনিট, করতে লেগেছে 15 মিনিট, হসপিটাল আসতে লেগেছে 5 মিনিট, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি থ্রম্বোলাইসিস করা শেষ। তাহলে 30 মিনিটে যে থ্রম্বোলাইসিস করলে যে বেনিফিট, আর 4.5 ঘন্টার মধ্যে থ্রম্বোলাইসিস করলে বেনিফিট এক নয়। তাহলে আমাদের এখানে আমি যে থ্রম্বোলাইসিস গুলো দেখেছি সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে 4.5 ঘন্টা এবং 4 ঘন্টার মধ্যে। তার মানে কি লাস্ট আওয়ারের মধ্যে এসেছে, দেখা যাচ্ছে যে লাস্ট মোমেন্টের মধ্যে, এবং একটা পেশেন্ট 4.5 ঘন্টায় লাস্ট মিনিট সেকেন্ড আমি বোলাস ডোজটা দিয়েছি। তো এখানে হচ্ছে যে তাহলে ডিলে ইন আইডেন্টিফাইং সাইন সিমটম, ডিলে ইন টেক দ্য ডিসিশন, সিক হেল্প। 3 নম্বর ডিলে হচ্ছে হসপিটাল আনলাম, দেখা গেল যে ওই হসপিটাল ট্রেনড আপ না, ওই হসপিটালে থ্রম্বোলাইসিসের জন্য স্ট্রোক না ডিফাই করার মধ্যে, অ্যানালাইসিস করার মতো ডক্টর নাই, ডিসিশন দেওয়ার মতো নিউরোলজিস্ট নাই, সিটি স্ক্যান করার মতো 24 আওয়ার সিটি স্ক্যান সার্ভিস নাই, ডিলে ইন ডেলিভারিং দ্য সার্ভিস। তাহলে এই ডিলেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, আমরা এই সার্ভিসটাকে একটা রিয়েল সিনারিও দিই। আমি 2টা পেশেন্ট, আমাদের 2জন ডক্টর সিপিএস করে আমাকে ফোন দিয়েছে, ওনাদের ফ্যামিলি মেম্বার ডিজিজ, বললো যে নাজিম ভাই আমার আব্বা বা আমার আম্মার এই ধরনের হয়েছে, এখন কি করব? আমি জাস্ট 10663-তে ফোন করতে বললাম, আর ওনাদের ডিউটি ম্যানেজারের মাধ্যমে অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়ে দিলাম। ফলে উনি চিটাগং সিটি থেকে আমাদের
হসপিটালে চলে আসলো, সিটি স্ক্যানকে আগে থেকে বলে দিয়েছে এই সার্ভিসটা চালু করার জন্য, ঠিক আছে। আর এটাকে বলে ফলে ডিলে ইন আইডেন্টিফাইং সাইন, ডিলে ইন স্টার্ট, কিছু ডিলে গুলোকে আমরা কি করলাম, একটা 30 মিনিটের ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসলাম এবং সার্ভিসটাকে আমরা প্রপারলি পেশেন্টটাকে থ্রম্বোলাইসিস করার পরে স্ট্রোক আইসিইউতে এনশিওর। তো এইভাবে করে আমরা মনে হয় যদি ইনফরমেশন গুলো কমিউনিটি লেভেলে যায়, প্রত্যেকটা যারা শুনছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওইখানের মধ্যে কমিউনিটি অ্যাটাচমেন্ট যদি আইডেন্টিফাই করে যে ভাই এটাকে আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। কেন? কারণ যদি স্ট্রোক একবার হয়ে যায়, থ্রম্বোলাইসিস যদি না পায়, ডিসেবল হয়ে যাবে অথবা মারা যাবে। কমিউনিটি অ্যাটাচমেন্ট থেকে যদি আমরা এটা শুরু করি, আমরা মনে হয় এটা সাকসেসফুল হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। আমরা এই মাত্র যে নাজিমউদ্দিন স্যার যে বিষয়টি নিয়ে কথা বলেন, এটি কিন্তু শুধু আসলে পেশেন্টদের জন্য না, যারা শুনছেন আমাদেরকে, ডক্টরদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারাও আসলে অন্যান্য হসপিটালে এই উদ্যোগটা নিতে পারেন। এতে করে আসলে আরো উন্নত সার্ভিস প্রদান করা সম্ভব হবে। আমরা অনুষ্ঠানের খুবই শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম স্যারকে আরেকবার অনুরোধ করবো, আমার তার কাছে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এভার কেয়ারের যে নিউরো সার্ভিস এবং রিহেবিলিটেশন ফিজিও সার্ভিস গুলো কেমন হয়ে থাকে সেটা সম্পর্কে একটু দর্শকদের জানাবেন। স্যার, নিউরো সার্ভিস এবং হ্যালো। খুব সুন্দর প্রশ্ন আপনার। যে এখানে সার্জারি অথবা কনজারভেটিভ ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে আমরা একটা টিম, একটা অল আউট টিম এফোর্ট যখন দেয়া যাবে, তখন পেশেন্ট আউটকামটা আরো ভালো হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে, কারণ স্ট্রোকের পরে দেখা যায় যে যেই সাইডটা অবশ হয়ে যায়, সেই সাইডটা ধীরে 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 শক্ত হয়ে যায়, হাত মাংসপেশিগুলি শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে পরবর্তীতে আপনি জোর করেও হাতটা সোজা করতে পারবেন না, বা সোজা করতে গেলে তখন সিভিয়ার পেইন করে। এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপির রোল আছে। যদি বিজ্ঞানসম্মত উপায়ে ফিজিওথেরাপি দেয়া যায়, তাহলে কিন্তু এই যে স্পাস্টিসিটি আমরা বলি, যে শক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু রোধ করা সম্ভব হয়। এটা যদি রোধ করা যায়, তাহলে পেশেন্টের যে মাসেল বাল্কগুলিও ঠিক থাকে, যদিও মুভমেন্ট খুব একটা আসে না, কিন্তু ওই যে স্পাস্টিসিটির জন্য যে পেইন, এই পেইনগুলি পেশেন্টের আর থাকে না। আরেকটা জিনিস, যে অপারেশনের পরে যে সাধারণত আমাদের স্ট্রোক সার্জারির পরে পেশেন্টদেরকে আইসিইউতে থাকতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে, অলমোস্ট 95% ক্ষেত্রেই আইসিইউ সাপোর্ট লাগে। এই আইসিইউ সাপোর্ট কিন্তু এভার কেয়ার হসপিটালে খুব ভালো মতোই আছে, এবং এভার কেয়ার হসপিটালের আইসিইউ সাপোর্টে আমরা সন্তুষ্ট। পেশেন্টগুলিকে খুব ভালোভাবে এখানে ম্যানেজ করা হয়। ইভেন পেশেন্টদের আইসিইউতে যখন পেশেন্ট আপনার বেড রাইডেন থাকে, প্রায় সময়ই দেখা যায় যে বেডসোর হয়ে যাচ্ছে এই পেশেন্টগুলি। কিন্তু আমাদের এখানে আমরা দেখি যে বেডসোরের সম্ভাবনা খুবই কম এবং হার খুবই কম। এটা পেশেন্টের জন্য, পেশেন্ট পরবর্তী ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুবই দরকারি, যাতে করে প্রেসার সোর আর বেড সোরকে আমরা প্রিভেন্ট করতে পারি। এই প্রিভেনশনের জন্য কিন্তু ফিজিওথেরাপির একটা অনেক বড় রোল আছে, এবং এই রিহ্যাবিলিটেশন ওয়ান অফ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট অফ দিস টাইপ অফ পেশেন্টস। এই যে পেশেন্টগুলির ম্যানেজমেন্ট আমরা করছি, এখানে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট যে এসে সহযোগিতা করছে, তারা তাদের ট্রিটমেন্ট দিচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং আমাদের এখানে বেডসোর হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ খুবই কম। এখন পর্যন্ত আমার মনে হয় 2 বা 3টা পেশেন্ট এরকম বেডসোর হয়েছে, এবং খুবই গ্রেড 1 এর বেডসোর, খুব বেশি না, এবং পরবর্তীতে এগুলো ইমপ্রুভ করে গেছে। তো সেই জন্য রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি এটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের দর্শক যারা শুনছিলেন তারা বুঝতেই পারছেন আমরা আজকে বিশ্ব স্ট্রোক ডে সম্পর্কে এইটাকে মানে মাথায় রেখে আজকের আলোচনা করলাম এবং স্ট্রোক রিলেটেড এবং তার সার্জারি এবং পরবর্তী সার্জারি পরবর্তী কি কি করণীয় সেটা সম্পর্কেও জানলাম। আমাদেরকে স্যার একটুখানি করে বলে গেছেন যে এবার কেয়ার হসপিটালের যে আইসিইউর কথা, যে উন্নত মানের যে একটা আইসিইউর ব্যবস্থা রয়েছে এই সম্পর্কে কিন্তু আমরা গত মানে একটি প্রোগ্রাম করেছি। আপনারা যারা প্রোগ্রামটি মিস করেছেন সেটিও দেখে নিতে পারেন। সকলকে আসলে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। স্যারদের কাছে বিদায় নিব এবং প্রত্যেকজনের কাছ থেকে একটু অভিমত জানতে চাই এবং দর্শক যারা দেখছিলেন বা আজকের আমাদের যে ইয়াং জেনারেশন তাদের তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলবেন যে স্ট্রোক যে পরিমাণ ঝুঁকি বাড়ছে তারা আসলে কিভাবে জীবনযাপন করতে পারে সেই সম্পর্কে একটু বলে বিদায় নেবেন দর্শকদের কাছ থেকে। প্রথমেই আসবো হচ্ছে ডক্টর হামিদুল হক স্যারের কাছে। থ্যাংক ইউ। আমি যেটা বলবো যে আপনি ইয়াং জেনারেশন সবাইকে হাঁটতে হবে, মানে হাঁটাটা বাড়াতে হবে। হ্যাঁ, ডোর টু ডোর সার্ভিস, যেটা ঘর থেকে রিক্সায় উঠে ঘর থেকে আরেক জায়গায় রিক্সায় নেমে তারপরে কাজে যাওয়াটা বন্ধ করতে হবে। আমাদেরকে প্রতিদিন কিছুটা সময় হাঁটার অভ্যাস করতে হবে। আর স্মোকিং অফকোর্স বন্ধ রাখতে হবে, আর নিজেদের স্বাস্থ্যের প্রতি মানে কার্ডিওভাস্কুলার হেলথের দিকে যত্ন রাখতে হবে। ডায়াবেটিস যাদের আছে কন্ট্রোল রাখতে হবে, যাদের প্রেশার বেশি ওষুধ নিয়মিত খেতে হবে। আমার মনে হয় আর ইয়াং জেনারেশনের কাছে আমার সেটাই বলা, সেটা হচ্ছে যে মানসিক এন্ড শারীরিক যে অ্যাক্টিভিটিস গুলো ঘরে বসে আইফোনে অথবা স্ক্রিন টাইম কমিয়ে দিয়ে be more physically active, outdoor activities গুলো বাড়াতে হবে, তাহলে আমাদের সবার স্বাস্থ্য ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। করোনাকালীন সময় কিন্তু আমরা অনেকটাই ভালো হয়ে গেছে। আমাদের আসলে আবার আগের মতো করে জীবনযাপনে ফিরে যেতে হবে, একটু করে হাঁটার সময় বের করে নিতে হবে। ধন্যবাদ স্যার। ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন স্যারের কাছেও আসবো। স্যারও আসলে দর্শকদের কাছে বিদায় নেবেন এবং কিছু বলবেন এবং তার সাথে স্যারের কাছে আরো একটি জিনিস যুক্ত করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে অনেকেই স্ট্রোকের ব্যাপারে শুনলেই ভয় পেয়ে যাচ্ছেন, সে সম্পর্কে আপনি একটু তাদেরকে বলবেন যে স্ট্রোক যদি করেই ফেলে তারপর কি করতে পারে যতটা দ্রুত সম্ভব। আমি আমার দর্শক যারা শুনছেন তাদেরকে জীবনে একটা টার্গেট দিয়ে দেবো, সেটা হচ্ছে আমরা যেমন ব্লাড ডোনেশন করলে বলি কি আমি আজকে প্রথম ব্লাড দিলাম, 10তম দিলাম, 20তম দিলাম। আজকে থেকে যারা শুনছেন জীবনে আমি টার্গেট দিয়ে দিচ্ছি আপনারা কয়টা স্ট্রোক পেশেন্ট ট্রম্বোলাইসিসের জন্য হসপিটাল আনতে পেরেছেন। যদি একজনকে আনতে পারেন তাহলে আমি জীবনে একজনকে সার্ভাইভ করালাম, দুইজনকে আনতে পারলে দুইজনকে, তিনজনকে আনতে পারলে তিনজনকে। লাইক দ্য ব্লাড ডোনেশন, এটা একটা মানবতার মতো একটা কাজ। ব্লাড ডোনেশন করে আপনি জীবন বাঁচাচ্ছেন, ঠিক তেমনি আপনি স্ট্রোক পেশেন্টকে যদি ইমার্জেন্সিতে নিয়ে এসে বলতে পারেন আই উইল গিভ ইউ দ্য সার্টিফিকেট দ্যাট ইউ সেভ লাইক 1 2 3 4 লাইক দিস ইন ইউর লাইফ টাইম অ্যান্ড ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। তো ইয়ং জেনারেশন আর মনের দিক থেকে যারা ইয়ং 90 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান যারা আছেন, ইয়ং জেন্টলম্যান 90 ইয়ার্স হোক আর 19 হোক, সবার প্রতি আমার রিকোয়েস্ট আপনারা জীবনে এই টার্গেটটা। সবশেষে ডাক্তার মোহাম্মদ আনিসুল ইসলাম স্যারের কাছেও আসতে চাই। স্যার, আপনি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন এবং তারা আরো কিভাবে সুন্দর করে জীবনে বাঁচতে পারে সে সম্পর্কে বলবেন। অ্যাকচুয়ালি ডক্টর হামিদুল হক এবং ডক্টর নাজিম যা বলেছে কথা ওটাই, যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, তাই না? ইয়াং ছেলে মেয়ে যারা আছেন ওনাদেরকে রেগুলার একটা সময় বের করে এক্সারসাইজ করতে হবে। আমরাও এখনো চেষ্টা করি, এখনো আমরা এই বয়সেও চেষ্টা করি অন্তত সকালে কিছুক্ষণ এক্সারসাইজ করার। তো ওদের উদ্দেশ্যে একটাই কথা যে এক্সারসাইজের কিন্তু কোনো বিকল্প নাই, নাম্বার 1। নাম্বার 2, খাদ্যাভ্যাসের মধ্যে জাঙ্ক ফুড এগুলো বাদ দিতে হবে, খুব বেশি প্রোটিন, খুব বেশি ফ্যাট এগুলো বাদ। ফ্যাট প্রোটিন যতটুকু দরকার শরীরের জন্য, ডেইলি চাহিদা যতটুকু ততটুকুই, তার চেয়ে বেশি না। শাক সবজি এগুলো বেশি করে খেতে হবে। তারপরে আপনার রাত জাগা যাবে না। অনেকেই আপনার দেখা যায় যে এখনকার জেনারেশন রাত 2টা 3টা 4টা পর্যন্ত অনেকে জেগে থাকে, ওদিকে দুপুর 12টায় বা 1টার সময় ঘুম থেকে উঠে। এই অভ্যাস পুরোপুরি ত্যাগ করতে হবে।
এটা আসলে কোনো হেলদি লাইফ না, হেলদি একটা অভ্যাস না। আর সবচেয়ে বড় কথা ডক্টর হামিদুল হক যেটা বলেছেন যে রেগুলার চেক আপ, হয়তো 6 মাস 3 মাস বা 6 মাস, বাচ্চাদের এরকম ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে 6 মাস না হলে অন্তত বছরে একবার হলেও বেসিক কিছু কিছু চেক আপ করা উচিত, যাতে করে যদি প্রাথমিক কোনো অসুবিধা থেকে থাকে এটা আমরা প্রথমেই অ্যাড্রেস করতে পারি। কমপ্লিকেটেড হয়ে যাওয়ার পরে সত্যি কথা বলতে কি তখন আমরা যদি স্টেপ নিও তাহলেও আউটকাম কিন্তু অত ভালো হয় না। আর স্ট্রোক যদি করেই যায় সেই ক্ষেত্রে চিকিৎসা আছে। আপনারা স্ট্রোক হয়ে গেলে ভয় পাবেন না। স্ট্রোক মানে এই না যে সব শেষ হয়ে গেল। স্ট্রোক সময় মতো চিকিৎসা করলে অনেক সময় পেশেন্ট আগের অবস্থায় ফিরে আসে, অনেক সময় আপনার নিকটজন আপনার পরিবারের সাথেই থাকবে, হয়তো পরবর্তী জীবন উনাদেরকে আপনাদের সেবা দিয়ে যেতে হবে, এই সুযোগটা আপনারা পাবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকের আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। যারা আমাদের দর্শকরা ছিলেন তারা বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এবং প্রত্যেকেই কিন্তু একটা একদম সহজ ভাষায় বলেছেন। স্ট্রোকের মতো এত বড় একটা রোগ বা ঝুঁকি বলেন, তার জন্য যে আপনারা যে জীবনযাপনের কথা বললো, মানে সেটাকে যদি মানে প্রিভেন্ট করতেই চান, তাহলে কিন্তু খুব সহজভাবেই জীবনযাপন করলেই হয়। খাদ্যাভ্যাস এবং শারীরিক যে ইয়ের কথা বলেছেন, ব্যায়ামের কথা বলেছেন, সেই রকম আপনারা যদি নিয়মিত জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনারা অনেকটা সুস্থ থাকতে পারবেন। এর মাধ্যমেই আজকে আমাদের এই আলোচনার শেষ করছি। আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।